যে সিলেবাসটা আছে এই সিলেবাসের ভিতরে আমরা পঞ্চম অধ্যায়ের কিছু অংশ রাখছি আর ষষ্ঠ অধ্যায় পুরো। যেহেতু দ্বিতীয় বর্ষ অল্প সময়ের জন্য সেই জন্য আমি দ্বিতীয় অধ্যায়ে দ্বিতীয় বর্ষের জন্য রাখছিলাম, সেইভাবে তোমাদের সিলেবাসটা প্রণয়ন করছি। আর এটার সাথে তো এক থেকে যে পর্যন্ত যা আছে 1 থেকে 6 পর্যন্ত যে অধ্যায়গুলো আছে সবগুলো তোমাদের টেস্ট পরীক্ষাতে থাকে। যে কথাটা বলছিলাম, আজকে আমরা শুরু করব ষষ্ঠ অধ্যায়টা নিয়ে। কোন অধ্যায়টা? ষষ্ঠ অধ্যায়, অর্থাৎ এটা শেষ অধ্যায়। তোমাদের এই অধ্যায়টা সহজ, তোমাদের ব্রেন ডাল হয়ে আছে আমি বুঝি। এখন যদি আমি সেই প্রোগ্রাম দিয়ে শুরু করি তোমাদের একটু কষ্ট লাগে, আস্তে আস্তে তোমরা রেগুলার হও। হ্যাঁ, সেটাই বলছিলাম, প্রোগ্রামিং ভাষার একটা অংশ হয়েছে আর একটা অংশ হয়ে গেছে পঞ্চম অধ্যায়। আমি ওখানে আসবো, আমি বলতেছি তোমাদের ব্রেন এখন ডাল হয়ে আছে। ষষ্ঠ অধ্যায়ে তোমাদের সিলেবাস আছে তো। এখন তোমরা যদি বলো যে স্যার আমরা পঞ্চম অধ্যায় থেকে শুরু করেন, আমি করবো, অসুবিধা নেই। কিন্তু আমি যেটা বুঝি তোমাদের পরিস্থিতিটা আর কি, যে তোমরা এই অবস্থায় তোমাদের ব্রেন একটু ডাল হয়ে আছে। এখন যদি আমি পঞ্চম অধ্যায়ে যাই, এটা কিন্তু কঠিন। প্রোগ্রাম কোডিং করা এটা হলো জটিল জিনিস, এটা একটু কম্পারেটিভলি কঠিন। খুব যে কঠিন তা নয়, কম্পারেটিভলি কঠিন। আমি চাচ্ছিলাম যে এই জিনিসটাতে আমি পরে আসতেছি, ষষ্ঠ অধ্যায়টা আগে শেষ করে দিই, তারপরে তোমাদেরকে আবার পঞ্চম অধ্যায়ে ফিরে আসবে। তোমাদের কি ভালোভাবে পাবে নাকি? হ্যাঁ, আচ্ছা। ষষ্ঠ অধ্যায়টা সহজ, এই জন্য তোমাদেরকে আমি এখানে নিয়ে আসছি। আর ষষ্ঠ অধ্যায় কিন্তু সহজ প্রশ্ন হয়, সহজ প্রশ্ন হয়। ম্যাক্সিমাম স্টুডেন্ট এখান থেকে আনসার করে। পঞ্চম অধ্যায় থেকে অনেক স্টুডেন্ট আনসার করতে পারে না, কিছু অংশ কমন করে, কিছু অংশ কমন করে না। আবার প্রোগ্রামিং আসলে প্রোগ্রামিং কোডিং অনেকে ভালো করে শিখে না, তো সেই জন্য পঞ্চম অধ্যায় এসে আনসার করে, ষষ্ঠ অধ্যায় আনসার করে। তোমাদের আনসার করতে হবে কয়টা? 5টা না? অধ্যায় আছে 6টা, প্রশ্ন হবে 8টা। কথাটা বুঝতে পারছো? তো তোমরা যদি সেভাবে যে যে অধ্যায়গুলো তোমার হচ্ছে ভালো লাগে, তুমি বুঝে সহজে বুঝতে পারো, সেই অধ্যায়গুলোতে তুমি যদি গুরুত্ব দিয়ে বেশি বেশি করে পড়ো, তাহলে তুমি সুন্দর করে 5টা প্রস্তুতি করতে পারবে। আর এমসিকিউর জন্য তোমার সব কিছু জিনিসে করতে হবে, প্রতিটা অধ্যায়ে তোমাকে অধ্যয়ন করতে হবে। হয়তো সৃজনশীল প্রশ্ন হয়তো দেখা যাবে যে কোনো অধ্যায়ের প্রশ্ন একটা কম পড়ে গেছে, হ্যাঁ, একটা অংশ তুমি পারো আর একটা অংশ পারো না, তাহলে সেই ক্ষেত্রে তুমি ওটাকে অ্যাভয়েড করতে পারো। তো ষষ্ঠ অধ্যায়টাতে সিলেবাসও ছোটো, পড়াগুলোও সহজ, বেশিরভাগ পড়ে এগুলো থিওরিটিক্যাল পড়া। হ্যাঁ, সুতরাং তোমরা এটাতে আনসার করতে পারবে। ছোটো ছোটো প্রবলেম আছে, ছোটো ছোটো জিনিস বুঝার আছে, এই জিনিসগুলো তোমরা যদি বুঝে যাও নিজে থেকে লিখতে পারবে। এগুলোর সুবিধা নিজে থেকে দেখা যাবে। আর জ্ঞানমূলক প্রশ্ন খুব একটা বেশি, জ্ঞানমূলক প্রশ্ন সহজ সহজ আছে। তো অধ্যায়টা হলো ষষ্ঠ অধ্যায়। এটা হলো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। অধ্যায়টার নাম হলো কি? ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম শেখার আগে তোমরা কি লিখতেছ? ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম শেখার আগে তোমাদের একটু ধারণা দরকার, ডেটা, ইনফরমেশন, এই জিনিসগুলো একটু জানতে হবে। তো ডেটা কি জিনিস তোমরা জানো নি? ডেটা 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 একটা বহুবচন শব্দ। এটা ডেটাম থেকে আসছে, ডেটাম। ডেটাম থেকে ডেটার উৎপত্তি। বাংলা বলে উপাত্ত, বাংলা বলে উপাত্ত। তো ডেটা জিনিসটা কি আসলে, এটা আমি তোমাদেরকে ক্লাসে একেবারে বলে আমার মনে হয় ফার্স্ট ইয়ারের প্রথম দিকে বলছি, তোমাদের হয়তো এতদিন মনে নেই। এই জিনিসটা লাগবে তোমাদের ক্লিয়ার করে। ডেটা ডেটা কথা আমরা সারাদিনই বলবো, সব পড়ার সাথে আমাদের ডেটা কথাটা আসবে। কি হচ্ছে আর ডেটাবেস শব্দের সাথে তোমাদের অনেকটা আগেই পরিচয় আছে, কিন্তু জিনিসটা আসলে কি এখানে আমরা ক্লিয়ার করি। তোমরা
এসএসসিতে পাস করছো, অনেকে জিপিএ 5 পাইছো, অনেকে 4 পাইছো, 3 পাইছো, 3.5 পাইছো, এরকম করে অনেক রকম জিপিএ তোমাদের আছে। তো জিপিএটা বের করার জন্য কি কি জিনিস ব্যবহার করা হচ্ছে? তোমাদের বিভিন্ন সাবজেক্টের নাম্বার, কে কোন সাবজেক্টে কত নাম্বার পাইছো, নাম্বারটাকে জিপিএতে রূপান্তর করা হয়েছে। নাম্বারটাকে কি করা হয়েছে? জিপিএতে রূপান্তর করা হয়েছে। তারপরে ওই জিপিএগুলোকে অ্যাভারেজ করা হচ্ছে। বুঝছি? তাহলে বুঝতে পারছো? তাহলে জিপিএ গ্রেড পয়েন্ট অ্যাভারেজ, গ্রেড পয়েন্ট অ্যাভারেজ। বাংলাতে কোন গ্রেড পাইছো, ইংরেজিতে কোন গ্রেড পাইছো, এরকম করে বিভিন্ন সাবজেক্টের গ্রেডগুলোকে কি করা হয়েছে? অ্যাভারেজ করা হয়েছে। এই জন্য এটার নাম দিয়েছি কি? জিপিএ, গ্রেড পয়েন্ট অ্যাভারেজ। ওই দিন দেখলাম যে একটা ইয়েতে এসএসসিতে প্লাস পাইছে, তো সাংবাদিকদের জিজ্ঞেস করে যে জিপিএ কত হয়েছে, জিপিএ 5, জিপিএ মানিটা কি? কথাটা বুঝতে পারছো? তোমাদেরকে এই জন্য বলছি জিপিএ মানেটা হলো কি? জিপি মানে হচ্ছে গ্রেড পয়েন্ট অ্যাভারেজ, সেটা তো বুঝতে পারছো। এখন আমি যে কথাটা তোমাদের শিখেছি সেটা হলো জিপিএ নির্ণয় করতে, অর্থাৎ ফলাফল নির্ণয় করতে কি করা হয়েছে? বিভিন্ন বিষয়ের নম্বরগুলোকে বিবেচনা করা হয়েছে। এগুলোকে বাংলা বিষয়ের নাম্বার, ইংরেজি বিষয়ের নাম্বার, গণিতের নাম্বার, এগুলোকে কি করা হয়েছে? এটাকে একটা জিপিএতে নিয়েছে, নিয়ে এগুলোকে কি করা হয়েছে? অ্যাভারেজ করা হয়েছে। হ্যাঁ, পয়েন্টটাকে কি করা হয়েছে? অ্যাভারেজ করা হয়েছে। তো ফলাফল পাওয়ার জন্য ব্যবহার করা হচ্ছে বিভিন্ন সাবজেক্টের নম্বরগুলো। কি ফলাফল? যে তুমি কত জিপিএ পাইছো, এটা হলো তোমার ফলাফল। এই ফলাফলটা নির্ণয় করার জন্য তুমি যে বিশ্ব পরীক্ষা দিচ্ছিল সেই বিশ্বের নাম্বারগুলোকে বিবেচনা আনা হচ্ছে। তাহলে যে বিষয়গুলো বিবেচনা এনে ফলাফল তৈরি করা হচ্ছে সেই বিষয়গুলো হচ্ছে ডেটা, সেগুলো হলো কি? ডেটা। আর ফলাফলটাকে বলা হয় ইংরেজিতে ইনফরমেশন, বাংলাতে বলা হয় তথ্য। বাংলাতে বলে কি? তথ্য। আর তথ্য পাওয়ার জন্য যে মানগুলো ব্যবহার করা হয় সেগুলো হলো ডেটা। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? যেমন বলো তুমি বিরিয়ানি খাবে, তো বিরিয়ানি, তাহলে বিরিয়ানি তৈরি করতে কি লাগে? হ্যাঁ, বিরিয়ানি তৈরি করতে মশলা লাগবে, চাল লাগবে, মাংস লাগবে, ইত্যাদি ইত্যাদি, তাই না? এই উপকরণগুলো হচ্ছে ডেটা। আর এটাকে যখন বিশেষ একটা প্রক্রিয়া রান্না করা হবে এটাকে বলা হবে বিরিয়ানি। প্রক্রিয়াটা যদি চেঞ্জ হয় এটাকে বলা হবে খিচুড়ি। প্রক্রিয়ার উপরেও ডিপেন্ড করে কি রান্না হবে, কি আউটপুটটা আসবে। তাহলে আউটপুটটাকে বলা হচ্ছে ইনফরমেশন, আউটপুটটাকে বলা হচ্ছে ইনফরমেশন বা তথ্য। এবং এই তথ্যটা বা আউটপুটটা পাওয়ার জন্য যে যে মানগুলো ব্যবহার করা হয় বা উপকরণগুলো প্রয়োগ করা হয় সেগুলোকে বলা হচ্ছে ডেটা। আমার কথা বুঝতে পারছো? এখন এরকম পরস্পর সম্পর্কযুক্ত অনেক ডেটা যদি একত্র করা হয় তখন এটাকে বলা হয় ডেটাবেস। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? পরস্পর সম্পর্কযুক্ত অনেকগুলো ডেটাকে যদি একসাথে রাখা হয়, করা হয়, এটাকে পরবর্তী কোনো কাজে লাগানোর জন্য তখন এটাকে আমরা বলি কি? ডেটাবেস। তাহলে আমরা কি বুঝতে পারলাম? ডেটাবেস হচ্ছে পরস্পর সম্পর্কযুক্ত অনেক ডেটার সমাবেশ, অনেকগুলো ডেটা সমাবেশ। তোমরা কি কথা বুঝতে পারছো? অনেকগুলো ডেটা হবে, ডেটাগুলোর মধ্যে কি থাকবে? একটা সম্পর্ক থাকবে। কি ধরনের সম্পর্ক? সম্পর্কটা তোমরা স্টুডেন্ট, তোমরা কি স্টুডেন্ট, তোমাদের একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক? যে তোমাদের প্রত্যেক স্টুডেন্টের নাম আছে, তার একটা ক্লাস আছে, রোল নাম্বার আছে, হ্যাঁ, তার জিপিএ আছে, আছে না? এরকম করে একটা স্টুডেন্টের কতগুলো কি লাগে? বৈশিষ্ট্য লাগে। স্টুডেন্টকে আইডেন্টিফাই করার জন্য কতগুলো কি লাগবে? ধর একটা ছেলে সিএনজি চালায়, যদি স্টুডেন্ট বলে যদি ক্লাসে করো, হ্যাঁ ক্লাস বলতে পারবে, নাম্বার কত বলতে পারবে কি? পারবে না, কারণ এই বৈশিষ্ট্যগুলো সে বহন করে না।
তাহলে যে বৈশিষ্ট্যগুলো সে বহন করে না, তাহলে সে ওই বৈশিষ্ট্য বহন করার মানুষের সাথে তাকে যুক্ত করা যাবে না। তার মানে তোমরা যারা স্টুডেন্ট, তোমাদের একটা বৈশিষ্ট্য, কমন প্রপার্টিস আছে, বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যগুলো দিয়ে তোমরা বলতেছো তোমরা ছাত্র। তারা কিছু কি আছে, তোমার নাম, নাম্বার, ক্লাস, জিপিএ, হ্যাঁ, তোমার কলেজ, এরকম করে অনেকগুলো তোমার বৈশিষ্ট্য আছে। আমি যে কথাটা বলছিলাম, তোমাদের যে যাদের যাদের এই বৈশিষ্ট্যগুলো আছে তারা এক শ্রেণী, তারা হলো কি এক শ্রেণী। তোমাদের তোমাদের যে ডেটা হবে আর ইনফরমেশন তোমাদেরকে যে যা বের করা হবে, এগুলোর ভিতরে কি আছে, পরস্পর একটা সম্পর্ক আছে। যেমন মনে করো সীতাকুণ্ড কলেজের কথাই আমি বলি, যদি বলি যে ছাত্রছাত্রী, তাহলে তাদের একটা কমন বৈশিষ্ট্য। যদি বলি যে শিক্ষক, তাহলে তাদের আর একটা বৈশিষ্ট্য। তাহলে ছাত্রছাত্রীদের জন্য একটা ডেটাবেস হতে পারে, শিক্ষক কর্মচারীদের জন্য আরেকটা ডেটাবেস হতে পারে। শিক্ষক কর্মচারীদের কি আছে, তাদের নাম আছে, তাদের জয়েনিং ডেট আছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে, তারা কোন সাবজেক্ট বা ডিপার্টমেন্ট আছে না, এরকম করে প্রত্যেকটা শিক্ষকের সাথে কতগুলো বৈশিষ্ট্য আছে। এখন তোমাকে যদি বলি যে তুমি কোন ডিপার্টমেন্টে, তুমি বলতে পারো যে আমি কমার্সে, তোমরা কি বাণিজ্য বিভাগে তোমরা, তাহলে কমার্স তোমার ডিপার্টমেন্ট হবে কমার্স। কিন্তু যদি বলি যে তোমার আড়ি নাম্বার কত, তুমি আড়ি নাম্বার বলতে পারবে না। তুমি বলবে, তোমাকে যদি বলো রুল নাম্বার কত, তাহলে তুমি রুল নাম্বার বলতে পারবে। আড়ি নাম্বারটা কার জন্য? এটা শিক্ষকদের জন্য। প্রত্যেক শিক্ষক একটা আড়ি বহন করে, কথাটা কি বুঝতে পারছো? প্রত্যেক শিক্ষক একটা আইডি বহন করে। এই আইডি দ্বারা সরকার এই শিক্ষকের ছিল। আমার যখন বেতন হবে সরকার থেকে, তখন সরকার আমার ওই আইডি এগেনস্টে আমাকে বেতন দিচ্ছে, কথা বুঝছো? এই আইডির সাথে কি আছে, আইডির নাম আছে, তার এটা নাম আছে, সে কোন ডিপার্টমেন্টে, সে কখন জয়েন করছে, তার বেতনের স্কেল কত, কথাটা কি বুঝতে পারছো? তার মেরিটাল স্ট্যাটাস কি, ডেট অফ বার্থ কি, এরকম করে তার সম্বন্ধীয় অনেক ডিটেলস ওখানে আছে। এখন তোমাকে যদি বলা তোমার স্যালারি কত, তুমি কি বলতে পারবে? এই বৈশিষ্ট্যের সাথে তোমার মিল আছে? নাই। তোমাকে যদি বলে তোমার আইডি নাম্বার, এটাও তোমার মিল নেই। আবার স্যার যদি বলে তোমার রোল নাম্বার কত, স্যার এটা বলতে পারবে? স্যারদের সাথে এটা মিল নেই। তাহলে মিল থাকতে হবে। ডেটাবেস তৈরি করতে হলে কি থাকবে, সম্পর্কযুক্ত হতে হবে, মিল থাকতে হবে। এটাগুলোর মধ্যে কি থাকতে হবে, মিল থাকতে হবে। এই জন্য বলা হচ্ছে যে ডেটাবেস হচ্ছে পরস্পর সম্পর্কযুক্ত কতগুলো ডেটার সমাবেশ। পরস্পর সম্পর্কযুক্ত কতগুলো ডেটার সমাবেশ। এই কথাটা তোমরা বুঝতে পারছো? ডেটাবেসটা কি, কতগুলো ডেটা তো বুঝতে পারছো। বেস মানে হলো ঘাঁটি, মানে অনেকগুলো। বেস মানে কি, ঘাঁটি। এরকম করে বলে যে সন্ত্রাসী, মানে ওখানে অনেক সন্ত্রাসী আছে, কথাটা বুঝতে পারছো না? ঘাঁটি মানে কি, যেখানে অনেক জিনিস থাকে। হ্যাঁ, অনেক সময় বলে যে ওই জায়গাটা হলো বিএনপি ঘাঁটি, ওই জায়গাটা হলো আওয়ামী লীগের ঘাঁটি। তার মানে কি, অনেক ওখানে লোক আছে, কথাটাকে বুঝো না? এক জাতীয় অনেক জিনিস থাকলে এটাকে বলা হয় কি, ঘাঁটি। এক জাতীয় অনেক জিনিস থাকে, এটাকে বলা হয় ঘাঁটি। ডেটাবেস হচ্ছে ডেটা ঘাঁটি, যেখানে অনেক ডেটা থাকবে। তবে কি ধরনের ডেটা থাকবে? একই জাতীয় ডেটা। কি ধরনের ডেটা? একই রকমের ডেটা, যাদের কিছু কমন প্রপার্টিস আছে, যাদের কিছু কমন বৈশিষ্ট্য আছে। আর যদি ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের হয়, তাহলে ডেটাবেস গঠন করা যাবে না। আমার কথাটা কি বুঝতে পারছো? ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের হলে ডেটাবেস গঠন করা যাবে না। একই রকমের বৈশিষ্ট্য থাকতে হবে, তাহলে সেখানে ডেটাবেস গঠন করা যাবে। সেই জন্য এলমাসি তোমরা নাম শুনছ? এলমাসি এবং নেভেড, এলমাসি এবং নেভেড নামে দুজন গবেষক আছে, বিশেষজ্ঞ। ওনারা বলছে এ ডেটাবেস ইজ এ কালেকশন অফ রিলেটেড ডেটা। ডেটাবেস হলো কালেকশন অফ রিলেটেড ডেটা। কালেকশন মানে হলো সমাহার, সমাবেশ, সংগ্রহ। আর রিলেটেড তো বোঝে সম্পর্কযুক্ত। তাহলে সম্পর্কযুক্ত ডেটার সমাবেশকে ডেটাবেস।
তোমরা কি কথাটা বুঝতে পারছো? সবাই এই কথাটা লিখে রাখো, ডেটাবেস। ডেটাবেস a database is a collection of related data. A database is a collection of related data. দেখতে পারছো? এটা ডেফিনিশন দিছে এলমাসি ও নেবে। নেবে এলমাসি ও নেবে। A database is a collection of related data. এটা সহজ ডেফিনেশন না? এই ডেফিনেশনটা বুঝতে বলে যথেষ্ট। কি বলে যে স্যার আমি ইংরেজি লিখব না, বাংলা লিখব। বাংলা লিখো না, এটা বাংলা অর্থটা কি? ডেটাবেস হলো সম্পর্কিত ডেটা সংগ্রহ বা সমাবেশ। এই কথাটা লিখতে পারবে না? বাংলাতে অর্থটা লেখা হবে তোমরা নিজে লেখো। ডেটাবেস হলো ডেটাবেস হলো সম্পর্কযুক্ত ডেটার সমাবেশ অথবা পরস্পর সম্পর্কযুক্ত ডেটার সমাবেশ। ডেটাবেস হচ্ছে পরস্পর সম্পর্কযুক্ত ডেটার সমাবেশ। তাহলে বুঝতে পারছো কি কি লিখছো? বাংলা অর্থটা কি লিখছো? কত দেখি ডেটাবেস হচ্ছে পরস্পর সম্পর্কিত ডেটা সমাবেশ। ইংরেজিতে লিখলে এটাকে আমরা লিখতে পারি ডেটাবেস ইজ এ কালেকশন অফ রিলেটেড। সহজ কথা, একেবারে সিম্পল একটা ইংরেজি লিখেছি, জটিল করার দরকার নেই। বিষয়টাকে একটা সিম্পল করে আমরা দিচ্ছি। আসলে ডেটাবেসকে আমরা অন্য উপায়েও আবার ডিপেন্ড করতে পারি, এটা একটু পরে আবার আমরা আসবো। একটা ডেটাবেসের সাথে অনেকগুলো রিলেটেড শব্দ থাকে। ডেটাবেস শিখতে হলে অনেকগুলো রিলেটেড শব্দ সম্বন্ধে ক্লিয়ার একটা ধারণা রাখা দরকার। তো কিছু শব্দের সঙ্গে তোমাদের আগেই ধারণা আছে, তারপরে আমি এখানে রিপিট করবো বিষয়টা। তোমরা বিটের নাম শুনছো না? বিট, বি, বাই, এগুলোর নাম শুনছো না? এই শব্দগুলো আসলে ডেটাবেসের সাথে রিলেটেড। তাহলে এই শব্দগুলোর ভিতরে আমি একটু অল্প সময় মুখস্থ করার জন্য আমি একটা লিখতেছি। লেখো বিট। বিটের পরে হলো বাইট। বাইটের পরে হচ্ছে অক্ষর, অক্ষর বা ক্যারেক্টার। অক্ষর বা ক্যারেক্টার। এরপরে হচ্ছে ফিল্ড। এতটুকু লিখতে পারছো? বিট, বাইট, অক্ষর বা ক্যারেক্টার, এরপরে হলো কি ফিল্ড। লিখছো? ফিল্ডের পরে লেখো, ফিল্ডের পরে আসতেছে রেকর্ড। রেকর্ড, রেকর্ডের পরে টেবিল অথবা ফাইল।
তাহলে ফিল্ডের পরে লিখবো আমরা কি রেকর্ড, রেকর্ডের পরে হলো টেবিল, টেবিলের পরে হলো ডেটাবেস। কথাটা কি বুঝতে পারছো? তাহলে আমরা কি জিনিস এখানে পেলাম, বি, সবাই একটু মুখস্থ করে এটা, এটা একটু দেখো, তাহলে তোমাদের অন্য কাজটা সহজ হয়ে যাবে। বি ভাই, বাইটের পরে হলো অক্ষর বা ক্যারেক্টার, এরপরে হলো ফিল্ডের পরে রেকর্ড, রেকর্ডের পরে ফাইল, রেকর্ডের পরে ফাইল অথবা এটাকে আমরা ডেটা টেবিল বলি, টেবিল বলি, তারপরে হলো ডেটাবেস। তাহলে এখন দেখো তোমরা অনেকগুলো জিনিস এই টেকনিকে শিখলে 5 মিনিটের ভিতরে তোমরা অনেকগুলো ডেফিনিশন অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্ন শিখতে হয়ে যাবে। বিট তো তোমরা চিনো, বিট কি জিনিস? হ্যাঁ, বাইনারি ডিজিট, বাইনারি ডিজিট 0 এবং 1 কে কি বলি আমরা? বিট বলি। বিট শব্দটা আছে বি আই টি, ইংরেজি শব্দ হলো বি আই, বি দিয়ে হলো বাইনারি, আর আই টি কে আছে ডিজিট থেকে, ডিজিটের লাস্ট দুটো বর্ণ। কথাটা কি বুঝতে পারছো? ডিজিট বানাতে কিভাবে লেখে? ডি আই জি আই টি, ডিজিটের লাস্ট দুটো বর্ণ আর বাইনারির প্রথম বর্ণ। কথাটা বুঝতে পারছো? তাহলে বাইনারি ডিজিটের সংক্ষিপ্ত রূপ হলো বিট। তাহলে বাইনারি ডিজিট কি? ওই যে বাইনারি সংখ্যা পদ্ধতি তোমরা শিখছো না, বাইনারি সংখ্যা পদ্ধতিতে কি আছে? একটা শূন্য আর একটা এক, এ শূন্য এবং এককে আমরা বলি বিট। কথাটা বুঝতে পারছো? তাহলে বিটের পরে আছে কি? বাইট। এরকম 8টা বিট নিয়ে একটা বাইট, 8 বিটে একটা এক বাইট। তাহলে আমরা কি পেলাম? 0 এবং 1 কে বিট বলে, বাইট কি? 8 বিটে এক বাইট। এই কথাটা বুঝতে পারছেন? তাহলে 8 বিটে, এটা হলো 8 বিট, বাইট মানে কিছু না, এটা হলো কি 8 বিট। আচ্ছা, এরপর আছে আমার কি? দেখো এটা তোমরা এখানে শিখে ফেলতে পারবে, অক্ষর। অক্ষর হলো একটি বিট অথবা একাধিক বিট, এক বা একাধিক বিট। টোটাল কথা হলো এক বা একাধিক বিটকে কি বলে? অক্ষর বা ক্যারেক্টার বলে। তোমাদের জানা আছে কিনা, মনে আছে কিনা জানি না, আমি তোমাদেরকে আগে বলছিলাম আমরা যে কোডের কথা পড়ছিলাম, মনে আছে? বিসিডি কোড, আস্কি কোড, ইউনিকোড, এরকম অনেকগুলো কোডের কথা আমরা পড়ছি না? আস্কি কোডে একটা বর্ণ যখন আমরা লিখি, বর্ণ মানে এবিসি, আস্কি কোডে ইংরেজি বর্ণ এবিসি যখন আমরা লিখবো, প্রত্যেকটা বর্ণের জন্য 8টা করে কি হবে? বিট হবে। তাহলে 8 বিট মানে কি? এক বাইট। তাহলে এক বা একাধিক বাইটকে আমরা বলি কি? অক্ষর। তাহলে এটা একটা অক্ষর, বি একটা অক্ষর, তাই না? তাহলে এই অক্ষর বি অক্ষরের জন্য কয়টা বাইট লাগে? এক বাইট, 8 বিট, 8 বিট। কথাটা কি বুঝতে পারছো? তাহলে এ একটা অক্ষর, বি একটা অক্ষর, সি, অর্থাৎ ইংরেজি বর্ণমালা যা আছে, ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর, ইংরেজি 1 2 3 প্রত্যেকটার জন্য আমরা বলবো এগুলো হলো 8 বিটের। কথাটা বুঝতে পারছো? এগুলো হলো কি? 8 বিটের। তাহলে তার মানে কি? 8 বিটের মানে কি? এক বাইট। তাহলে এই এক বাইট ইংরেজি বলে, এখন বাংলা ইংরেজিগুলো হচ্ছে সবগুলো হচ্ছে 8 বিটের বা এক বাইটের। আর ইংরেজি ছাড়া যত বর্ণ আছে আমাদের বাংলা হলো 16 বিটের। কয় বিটের? বাংলা হলো 16 বিটের, এবং বাংলা সহ পৃথিবীর অন্যান্য ভাষা সবগুলো হচ্ছে 16 বিটের। আমার কথাটা কি বুঝতে পারছো? ইংরেজি বর্ণমালা এবং তার সাথে যুক্ত 256টা এরকম কি আছে? অক্ষর বা ক্যারেক্টার আছে, যেগুলো হচ্ছে 8 বিটের, আর বাকি সবগুলো হচ্ছে 16 বিটের। তাহলে আমাদের বাংলা ভাষার বর্ণমালা হলো কয় বিটের? 16 বিটের। কত বিটের? 16 বিটের মানে কয় বাইট? এই জন্য এক বা একাধিক বাইট নিয়ে তৈরি হয় কি? অক্ষর বা ক্যারেক্টার। এক বাইটেও হতে পারে, আবার 2 বাইটেও হতে পারে। তোমরা কি আমার কথা বুঝতেছ? তাহলে অক্ষরটা কি বুঝে গেছে? তাহলে মূলত আমরা ব্যাকরণের নিয়মে অক্ষর কি জিনিস আমরা কি শিখছি? অক্ষর হলো কিছু চিহ্ন। অক্ষর হলো কিছু চিহ্ন, যে চিহ্ন দিয়ে আমরা কি করি? কোনো ধ্বনি বা শব্দ তৈরি করি। অক্ষর হলো মূলত কিছু চিহ্ন, কিন্তু কম্পিউটারের সেন্সে আমরা বলবো অক্ষর হলো
কি এক বা একাধিক বাইট। কম্পিউটারের সেন্সে আমরা বলছি অক্ষর হচ্ছে এক বা একাধিক বাইট। আমি এই চিহ্নটাকে চিনি, আমি চিনি এটা, কিন্তু কম্পিউটারে চিনবে 8টা বিট হিসেবে। এ চিনবে না, কারণ আমি যখন কিবোর্ডে এ লিখি কম্পিউটারের প্রসেসরের ভিতরে এ নামে কোনো সিগন্যাল যায় না। তাহলে এটা কি হয়ে যায় 0 এবং 1 এ রূপান্তর হয়ে বাইনারি ডিজিটে সিগন্যাল যায় প্রসেসরের ভিতরে। তাহলে কম্পিউটার বলতে আমরা বুঝি প্রসেসর কি, কম্পিউটার বলতে আমরা কি বুঝি প্রসেসর কি। প্রসেসরের যেটা বুঝি সেটাই আসল জিনিস। উপরে কিবোর্ডের উপরে এখানে কি লেখা আছে এটা কোনো কিছু না, এটা আমি চিনি, আমি বুঝি। কথাটা কি বুঝতে পারছো? তাহলে 0 এবং 1 কে আমরা বলি বিট, আর এরকম 8 বিটে হয় 1 বাইট। এরকম এক বা একাধিক বাইট নিয়ে তৈরি হয় একটি ক্যারেক্টার বা অক্ষর। এক বা একাধিক অক্ষর মিলে তৈরি হয় ফিল্ড। তবে মনে রাখবে ফিল্ড দ্বারা ডেটাবেজে একই ক্যাটাগরির কতগুলো জিনিসকে বোঝায়। ফিল্ড হচ্ছে ডেটাবেজের মূল ভিত্তি। ডেটাবেজ তৈরি করতে গেলে প্রথম যে জিনিসটা লাগবে সেটা হলো ফিল্ড। এই জিনিসগুলো আমার লাগবে না, এটা দেখা যাবে না, এই জিনিসগুলো আমার লাগবে না বা এগুলো দেখা যাবে না, ডেটাবেজের ক্ষেত্রে এগুলো দেখা যাবে না, কিন্তু এই ফিল্ডটা আমার লাগবে। এই ফিল্ডটা ব্যবহার করতে হবে ডেটাবেজ গঠনের জন্য। ডেটাবেজে আমি এই সিরিয়ালটা যেটা দেখাচ্ছি এটা আমি সহজে শিখবো। অক্ষর দিয়ে তৈরি হচ্ছে ফিল্ড, একাধিক ক্যারেক্টার নিয়ে তৈরি হচ্ছে একটা ফিল্ড। এই ফিল্ড দ্বারা কি নির্দেশ করে? এই ফিল্ড দ্বারা নির্দেশ করে একটা কি কমন বৈশিষ্ট্য, একটা কমন বৈশিষ্ট্য। যেমন মনে করো আমি লিখলাম মনে করো করিম, রহিম, হাসান, সালমা। লিখলাম না এগুলো? এগুলো কি লিখলাম? নাম লিখলাম। তাহলে এই নামগুলো কি আমরা একটা জিনিস দিয়ে বুঝলাম, এটা হলো নেম। নেম না? করিম, রহিম, সালাম, এই যে জিনিসগুলো আমি লিখলাম যে এখানে, এগুলো একটা কমন কি আছে, এক রকমের একটা ক্যাটাগরি আছে, এটা কমন একটা ক্যাটাগরি বা বৈশিষ্ট্য। সেটা হলো কি, এটা হলো নাম, এটা হলো কি নাম। আর করিম, রহিম এগুলো হচ্ছে ডেটা, এগুলো হলো কি ডেটা। এই ডেটাগুলোর একটা কমন বৈশিষ্ট্য আছে, একটা জিনিস দিয়ে আমি এগুলো বুঝে ফেলতে পারি, এগুলো হলো কি নেম বা। কথাটা বুঝতে পারছো? এরপরে লিখলাম মনে করো, এরপরে দেখো আমি লিখলাম 301, 302, 303, 304। এখন এখানে কি লিখতে পারি? এখন এগুলোকে আমি কি করতে পারি? কমন একটা বৈশিষ্ট্য দিয়ে প্রকাশ করতে পারি, এগুলো হলো রুল। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? তাহলে এই নেম এবং রুল এগুলো হলো কি ফিল্ড, এগুলো হলো কি। তাহলে এগুলো কি করছে? ডেটাকে কি করছে? ডেটার কমন একটা বৈশিষ্ট্যকে নির্দেশ করছে, ডেটার কমন একটা বৈশিষ্ট্যকে নির্দেশ করছে। তার মানে হচ্ছে একই ক্যাটাগরির কতগুলো ডেটাকে যে নাম দিয়ে প্রকাশ করা হয় সেই নামটা হলো ফিল্ড। কথাটা কি বোঝা যাচ্ছে? আমরা সংক্ষেপে মনে রাখবো কি, একাধিক অক্ষর বা ক্যারেক্টার মিলে ফিল্ড গঠিত। যেমন নেম, এখানে কটা বর্ণ আছে? এখানে একাধিক বর্ণ নিয়ে এটা গঠিত হচ্ছে নাকি? কিন্তু বাকি যেগুলো করছি সেগুলো হলো কি তার সঙ্গে আরো ডিটেলস আলোচনা। কিন্তু আমি যে স্ট্রাকচারটা দিছি বি বাই ক্যারেক্টার, এরপর হলো ফিল্ড। তাহলে ক্যারেক্টার দ্বারা তৈরি হচ্ছে কি আমার ক্যারেক্টার মানে বর্ণ, বর্ণ দিয়ে তৈরি হচ্ছে কি ফিল্ড। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? প্রত্যেকটা ফিল্ড হলো বর্ণ দিয়ে তৈরি, প্রত্যেকটা ফিল্ডের উপরে। যেমন আমি যদি দিই মনে করো এখানে দিই জিপিএ, তাহলে জিপিএ কেউ পাইছে মনে করো 3.5, কেউ হচ্ছে 4.5, কেউ মনে করো 500, তারপরে মনে করো 3.00। ও তোমরা বললো যে স্যার ছোটোটা আগে গেছে নাকি? কলেজে তো ছোটো বড়ো কোনো সমস্যা নেই, প্রাইমারি স্কুলের সমস্যা।
তাহলে জিপিএ, তাহলে ঠিক এগুলো হচ্ছে আমাদের জিপিএ। এটার একটা এগুলো এই মানগুলো একটা কমন বৈশিষ্ট্য আছে নাকি, কি দিলাম এটার উপরে বৈশিষ্ট্যটা হলো এগুলো হলো জিপিএ, এগুলো এক ক্যাটাগরি। এখন দেখো এই মানটা এখানে আনলে রুল দিলে হবে নি, ক্যাটাগরি ভিন্ন। কথাটা বুঝতে পারছো? রুলটাকে যদি আমি এখানে ঢুকে দিই তাহলে হবে নি, হবে না, কারণ ক্যাটাগরি ভিন্ন। তাহলে একই ক্যাটাগরি কতগুলো ডেটা যাকে একটা কমন নাম দিয়ে প্রকাশ করা হয়, যে কমন নামটা দেওয়া হবে সেটা হচ্ছে ফিল্ড। আমরা সংক্ষেপে বলবো কি, একাধিক অক্ষর নিয়ে বা ক্যারেক্টার নিয়ে ফিল্ড গঠিত। ফিল্ড হচ্ছে ডেটাবেসের মূল ভিত্তি, অর্থাৎ এই ফিল্ড ছাড়া কোনো ডেটাবেস তৈরি করা যাবে না। আমি যে জিনিসটা তৈরি করছি তোমাদেরকে ফিল্ড করাতে মূলত একটা ডেটাবেসের নমুনা তোমাদেরকে দেখাই দিচ্ছি। এরকম হলো ডেটাবেস। ডেটাবেসের তৈরি করতে গেলে প্রথমে ফিল্ড লাগবে, ফিল্ডের নিচে আবার ডেটাগুলো থাকবে। নেম থাকলে এই নেমের ঘরের ভিতরে সবগুলো নামই থাকবে, অন্য কিছু থাকতে পারবে না। একই ক্যাটাগরি একই ধরনের বৈশিষ্ট্য সম্মিলিত ডেটা এখানে থাকবে। তারপরে যখন আমি রুল লিখবো, রুলের ঘরের নিচে যা আছে সবগুলো কি থাকবে, রুলই থাকবে। তারপরে জিপিএ যখন লিখবো ফিল্ড, তাহলে জিপিএ ছাড়া অন্য কোনো কিছু এখানে লেখা যাবে না। তাহলে কি হবে, ফিল্ড হচ্ছে কি, ফিল্ড কি জিনিস, একাধিক অক্ষর নিয়ে গঠিত হয় ফিল্ড। ফিল্ড হচ্ছে ডেটাবেসের মূল ভিত্তি, যে ফিল্ড ছাড়া কোনো ডেটাবেস তৈরি করা যাবে না। তোমরা যারা ডেটাবেস প্র্যাকটিক্যাল করবে বা তোমরা যারা এমএস অ্যাক্সেস প্রোগ্রাম শিখছো নাকি কেউ, ডেটাবেস তো শিখো না, তুমি শিখছো। যখন তুমি এমএস অ্যাক্সেসে কোনো কাজ করতে যাবে, প্রথমে তোমাকে কি করতে হবে, ডেটা টেবিল তৈরি করতে হবে। ডেটা টেবিল তৈরি করতে হবে। টেবিল তৈরি করতে গেলে প্রথমে লেখা আছে ফিল্ড নেম। কি আছে, ফিল্ড নেম। তোমাকে আগে প্রথমে ফিল্ড নেম, তুমি নেম লিখবা, তোমার ডেটাবেসের ভিতরে তুমি নেম লিখবা, রুল নাম্বার দিবা, তারপরে জিপিএ দিবা, ক্লাস দিবা, অ্যাড্রেস দিবা, এগুলো আগে লিখবে। তো কথাটা কি বুঝতে পারছো? এগুলো আগে লিখবে তুমি এক লাইনের ভিতরে। লেখার পরে দেখবে অটোমেটিক এরকম করে একটা শখের মতো হয়ে যাবে, এগুলো খালি থাকবে, একটা শখের মধ্যে যা এসে যাবে, টেবিলের মধ্যে এসে যাবে, উপরে কিন্তু কি থাকবে, ফিল্ডগুলো থাকবে। অর্থাৎ ফিল্ড ছাড়া ডেটাবেস তৈরি